আপনারা শুনছেন কাহিনী। আমাদের আজকের গল্পের লেখক হেমেন্দ্র কুমার রায়। বাংলা কিশোর সাহিত্যে হেমেন্দ্র কুমার রায় একটি উল্লেখযোগ্য নাম। তার সোনার কলমে তিনি কিশোরদের জন্য লিখেছেন বিভিন্ন ধরনের গল্প। তার মধ্যে ভূতের গল্পগুলি প্রশংসার দাবি রাখে। তার লেখা ভূতের গল্পে ভয়ের বা আতঙ্কের পরিবেশ বর্ণনা অসাধারণ ও চিত্তাকর্ষক। শুরু হচ্ছে তারই লেখা ভূতের গল্প বন্দি আত্মার কাহিনী। বিখ্যাত স্পিরিচুয়ালিস্ট অনন্ত বাবুর বাড়িতে বসে এক সন্ধ্যায় আলাপ করছিলাম। কথা হচ্ছিল প্রেততত্ত্ব নিয়ে। আমি ডাক্তার হিসেবে কিঞ্চিত নাম ডাকও আছে, সেটা নিজের মুখে বললে গর্ব করা হবে না। আত্মা বলে কোনো কিছুর অস্তিত্ব আছে আজ পর্যন্ত হাতে নাতে এমন প্রমাণ আমি পাইনি। জন্ম, মৃত্যু, দেহগত সমস্ত রহস্য আমার নখদর্পণে। হ্যাঁ, সে বিষয়ে একটু অহংকার আমার আছে বইকি, কিন্তু অনন্তবাবু আমার সেই অহংকারে বারবার আঘাত দিতে চান। তিনি বলেন, জন্ম ও মৃত্যু কথা মাত্র, দেহটা সাময়িক খোলস ছাড়া আর নাকি কিছু না। ওনার মতে জন্মের আগেও এবং মৃত্যুর পরেও আত্মা নাকি বেঁচে থাকে। হ্যাঁ, সে বিষয়ে অনেক তর্ক চালিয়েছি আমরা। আমিও বুঝবো না, আর ওদিকে অনন্তবাবুও না বুঝিয়ে ছাড়বেন না। তর্কটা যখন রীতিমতো জমে উঠেছে, হঠাৎ রাস্তায় উঠল বিষম গোলমাল। সচমকে মুখ ফিরিয়ে জানলা দিয়ে বাইরে চেয়ে দেখি পথের ওপাশে ফুটপাথের ওপরে সুরেনবাবুর বাড়ির সামনে মস্ত ভিড়ের সৃষ্টি হয়েছে। আমরা ঘর থেকে বেরিয়ে পড়ে দ্রুত পদে ঘটনাস্থলে গিয়ে হাজির হলাম। সেখানে পৌঁছে দেখি ফুটপাথের ওপরে হাত পা ছড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন সুরেনবাবু নিজেই। আগেই বলে দিই, সুরেনবাবু কেবল আমাদের প্রতিবেশী নন, আমাদের দুজনের বিশেষ বন্ধুও। ভিড়ের মধ্যে একজন লোককে জিজ্ঞেস করায় উনি বললেন সুরেনবাবু নাকি বারান্দার ওপর থেকে পড়ে গিয়েছেন। আমরা ধরাধরি করে সুরেনবাবুকে নিয়ে তার বাড়ির ভিতরে ঢুকলাম। তারপর বৈঠকখানার তক্তাপোষের ওপরে ওনাকে শুইয়ে রেখে আমি আমার কাজ শুরু করে দিলাম। পরীক্ষা করে যা বুঝলাম, গতিক সুবিধার নয়। সুরেনবাবুর দেহের ওপরটায় গুরুতর আঘাতের চিহ্ন না থাকলেও তার দেহের ভিতরের অবস্থা ভয়াবহ। এইটা ভালো মতে আন্দাজ করতে পেরেছিলাম আমি। অনন্তবাবুকে বললাম, এনার হাতে বেশি সময় নেই, ইনি আর বেশিক্ষণ বাঁচবেন না। অনন্তবাবু বললেন, কি সর্বনাশ! তাহলে উপায়? সুরেনের স্ত্রী, ছেলে, মেয়ে সবাই তো তীর্থে গেছে হরিদ্বারে। বাড়িতে তো দ্বিতীয় ব্যক্তি বলেই কেউ নেই। এখন আমরা কি করব? না না, আপনি শান্ত হন, আমার পরীক্ষা তো ভুল হতেও পারে। দাঁড়ান, আমি বরং ডাক্তার পি ঘোষকেও ডাকি। ডাক্তার পি ঘোষ হচ্ছেন কলকাতার শ্রেষ্ঠ ডাক্তারদের অন্যতম। ফোনে খবর পেয়েই উনি এসে হাজির হলেন এবং সুরেনবাবুকে পরীক্ষা নিরীক্ষা করে আমাদের জানালেন, কোনো আশা নেই, মিনিট কয়েকের মধ্যেই ইনি মারা যাবেন। কথাটা শুনে আমি বললুম, অনন্তবাবু, আর দেরি না করে এক্ষুনি সুরেনবাবুর স্ত্রীকে আপনি খবর দিন। ঠিকানাও জানি, তাও না হয় করে দিচ্ছি, কিন্তু আপনারা বলছেন সুরেনবাবু এখনই মারা যাবেন। হরিদ্বার থেকে একদিনের পথ নয়, সুরেনের আর কোনো আত্মীয় নেই। সমস্ত ঝুঁকি আমাদেরই সামলাতে হবে তো। মৃতদেহ নিয়ে আমরা কি করব? মিস্টার ঘোষ, দেখুন, আপনাদের চিকিৎসা বিজ্ঞান যদি একে কোনো রকমে আর দিন তিনেক বাঁচিয়ে রাখতে পারে। ডাক্তার ঘোষ রীতিমতো মাথা নেড়ে বললেন, অসম্ভব। এতক্ষণে মৃত্যু দেহের ভিতরে প্রবেশ করেছে, উনি মারা গেলেন বলে। তখন অনন্তবাবু অত্যন্ত উত্তেজিত হয়ে একবার ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত ঘুরে এলেন। তারপর হঠাৎ আমাদের সামনে দাঁড়িয়ে পড়লেন আর বলে উঠলেন, আচ্ছা, মৃত্যুর পরেও কি দেহের ভিতরে আত্মার সাড়া পাওয়া একেবারেই অসম্ভব? ডাক্তার ঘোষ সবিস্ময়ে বললেন, আপনি কি বলছেন? আমি তখন হতভম্বের মতো অনন্তবাবুর মুখের দিকে তাকিয়ে রইল। আপনারা হিপনোটিজমের কথা জানেন তো? বাংলায় যাকে বলে সম্মোহন বিদ্যা বা যোগনিদ্রা। জানি, আর এও জানি যে হিপনোটিজমে আপনার দেশ জোড়া খ্যাতি আছে, কিন্তু তার কথা এখন কেন? আমি এখনই সুরেনকে সম্মোহন বিদ্যায় অভিভূত করতে চাই। অনন্তবাবুর বিশ্বাস যে মৃত্যুর কবল থেকে কোনো মানুষই কোনো মানুষকে রক্ষা করতে পারে না।
তবে যোগনিদ্রার একটা আশ্চর্য মহিমা আছে। ওনার মতে এই যোগনিদ্রার দ্বারা নিশ্চয়ই একটা ফল পাওয়া যাবে, তবে সে কি ফল তা আমি বলতে পারছি না। তবে না থাক, আর কথার সময় নেই। সুরেনবাবুর দিকে তাকিয়ে দেখলাম ওনার শেষ মুহূর্ত এসে উপস্থিত। সুরেনবাবুর মুখে তখন মৃত্যু যন্ত্রণার ছাপ ভীষণ স্পষ্ট হয়ে উঠেছে। তার দুই বিস্ফারিত চোখের তারা চারিদিকে ঘুরছিল। অনন্তবাবু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে সুরেনবাবুর দেহের উপরে বিশেষ কৌশলে হস্তচালনা করতে লাগলেন। ডাক্তার ঘোষ গম্ভীরভাবে বসে রইলেন, তার মুখে চোখে দারুণ অবিশ্বাসের ভাব। তখন আমিও অবাক হয়ে অনন্তবাবুর কাণ্ড কারখানা দেখছি। কয়েক মুহূর্ত পরে এরমভাবেই হস্তচালনা করতে করতেই অনন্তবাবু দৃঢ় স্বরে বারংবার ডাকতে লাগলেন, সুরেন, ও সুরেন, সুরেন। প্রথম দিকে সুরেনবাবুর কোনো রকম ভাবান্তর হলো না, কিন্তু তারপর ধীরে ধীরে তার চোখের তারা স্থির ও অস্বাভাবিক হয়ে গেল। অনন্তবাবু বললেন, সুরেন, আমার চোখের দিকে একবার তাকাও। আর ঠিক তখনই সুরেনবাবুর চোখ অনন্তবাবুর চোখের দিকে ফিরল, আর সঙ্গে সঙ্গে তার সারা দেহ একেবারে শিউরে উঠল। সুরেন, কি? তোমার কি কষ্ট হচ্ছে? না। তবে? এরপর কোনো জবাব নেই। আবারও ৩-৪ বার ডাকাডাকির পর সুরেনবাবু চমকে উঠে বললেন, তুমি কি ঘুমোচ্ছ সুরেন? হ্যাঁ, আর আমায় ডেকো না, আমাকে ঘুমোতে ঘুমোতে মরতে দাও। আচ্ছা, তবে তুমি ঘুমাও। কাল সকালে আবার আমি তোমাকে ডাকবো। তোমাকে সাড়া দিতেই হবে। সাড়া দেব, এখন আমি মরছি, আমাকে ঘুমোতে দাও। অনন্তবাবু আমাদের কাছে এসে বললেন, তাহলে আপনাদের কি মত? আপনি কি ভাবছেন কাল সকালে ওর সাড়া পাওয়া যাবে? হ্যাঁ, যাবে। অসম্ভব, তাহলে আমাদের চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ হয়ে যাবে। বেশ, কাল সকালেই এসে দেখবেন না হয়। আসবো, যদিও জানি অসম্ভব সম্ভব হবে না। তবুও আপনি আমার কৌতূহল জাগিয়ে তুললেন, তাই আমি কাল আসছি। পরের দিন সকালে বহুকাল ধরে প্রেততত্ত্ব নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে অনন্তবাবুর বিচার শক্তি লোপ পেয়েছে। এই কথা বলাবলি করতে করতে ডাক্তার ঘোষের সঙ্গে আমি সুরেনবাবুর বাড়ি গিয়ে হাজির হলাম। সেখানে গিয়ে দেখলাম বৈঠকখানার সমস্ত জানালা বন্ধ করে অন্ধকার ঘরে সুরেনবাবুর দেহের পাশে অনন্তবাবু চুপ করে বসে আছেন। ডাক্তার ঘোষ অনন্তবাবুর দেহ পরীক্ষা করে বললেন, দেহ শীতল আর আড়ষ্ট, হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ, শ্বাস প্রশ্বাস নেই। কাল রাত্রেই এর মৃত্যু হয়েছে। অনন্তবাবু, এখনো কি আপনার সন্দেহ দূর হয়নি? এটা শুনে অনন্তবাবু না বললেন। ইতিমধ্যে সুরেনবাবুর গায়ের রং রীতিমতো হলদেটে হয়ে গেছে, তার দুই চোখ মোদা, মুখ হা করা। আর কিসের অপেক্ষা করছেন অনন্তবাবু? এবার শীঘ্রই এনার সৎকারের ব্যবস্থা করুন। হরিদ্বারে তার করে দিয়েছি, আগে সুরেনের স্ত্রী আর ছেলেমেয়েরা আসুক। এই কি বলছেন আপনি? ততক্ষণে মৃতদেহের যে কি অবস্থা হতে পারে কোনো ধারণা আছে আপনার? দেহের কি অবস্থা হবে সেটা বুঝতে পারছি না, তবে সুরেনকে আরেকবার ডেকে দেখা দরকার। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আর কাকে ডাকবেন? সুরেনকে। সুরেন, সুরেন। কোনো সাড়া নেই। এরপর ডাক্তার ঘোষ বললেন, মরা মানুষ কখনো কথা কয়? অবাক হয়ে দেখলাম সুরেনবাবুর ফাঁক করা অষ্টাধরের ওপাশে জিভখানা ছটফট করছে। সুরেনবাবুর চোয়াল ও ওষ্ঠাধর একটুও নড়ল না, কিন্তু তার হা করা মুখ বিবর থেকে অদ্ভুত বিকৃত স্বরে এই কথাগুলো বেরুল, আবার কেন? আমার মৃত্যু হয়েছে, আমি এখন ঘুমাচ্ছি। সে কি অদ্ভুত স্বর! মনে হলো সুরেনবাবুর মুখ যেন কথা কইছে না, সে স্বর আসছে যেন বহু দূর থেকে, গভীর কোনো গিরি গুহার অতল গহ্বর থেকে। একটা অজানা ভয়ে আমার গা কাঁপতে লাগলো। ডাক্তার ঘোষ যেন ধাক্কা খেয়ে পিছিয়ে গিয়ে দেওয়ালে পিঠ রেখে দাঁড়ালেন, তার মুখ চোখ উদ্ভ্রান্তের মতো। সুরেন,
তুমি কি এখনো ঘুমিয়ে আছো? না না, ঘুমোচ্ছিলাম বটে, কিন্তু এখন আমার মৃত্যু হয়েছে। সুরেন, তুমি আবার ঘুমিয়ে পড়ো। ডাক্তার ঘোষ, আপনার কি কোনো বক্তব্য আছে? উত্তরে ডাক্তার ঘোষ ক্ষীণ স্বরে বললেন, না। তাহলে সুরেনবাবুর কণ্ঠস্বর আপনাদের কীরকম মনে হলো? ভয়ানক, ভীষণ ভয়ানক। মানুষের গলার ভিতর থেকে যে ওরম বীভৎস আওয়াজ বেরোতে পারে, এটা আমার ধারণার বাইরে ছিল। না না, ওটা মানুষের কণ্ঠ হতেই পারে না। এটা যেন একটা অমানসিক ধ্বনি মাত্র। অনন্তবাবু বললেন উনি নাকি সুরেনকে আর ব্যস্ত করবেন না। বোধহয় পরশুদিন সুরেনের স্ত্রী আসছেন এবং তখন অনন্তবাবু আবার সুরেনকে ডাকবেন, এবং পরশুদিন অনন্তবাবু আবারও ডক্টর ঘোষ এবং আমাকে আসতে বললে আমরা আসতে রাজি হয়ে যাই। আর রাজি হব নাই বা কেন? এ যে এক অজানা নতুন বিজ্ঞানের রহস্য। অনন্তবাবুর কথা মতো আজ আবার সুরেনবাবুর বাড়ি চলেছি আমি আর ডাক্তার পি ঘোষ। সুরেনবাবুর বাড়ি গিয়ে দেখলাম সন্তানদের নিয়ে সুরেনবাবুর স্ত্রী কলকাতায় এসে পৌঁছেছেন। সুরেনবাবুর স্ত্রীর নাম হৈমবতী। ক্রন্দন ধ্বনি শুনতে শুনতেই সুরেনবাবুর বৈঠকখানার ভিতরে ঢুকলুম এবং সেখানে গিয়ে দেখলাম সুরেনবাবুর আড়ষ্ট দেহ ঘিরে বসে আছেন হৈমবতী, তার 2 ছেলে এবং 1 মেয়ে। সকলেরই চোখে অশ্রু এবং কণ্ঠে আর্তনাদ। অনন্তবাবু বসে আছেন মৃতদেহের ডান পাশে। মুদিত চোখে তিনি মূর্তির মতন স্থির, যেন ধ্যানমগ্ন। এই সব কিছুর মাঝে অবাক করার বিষয় হলো সুরেনবাবুর দেহ যেমন ভাবে দেখে গিয়েছিলাম তেমন ভাবেই আছে। হিসাব করে দেখলাম সুরেনবাবুর মৃত্যুর 5 দিন কেটে গেছে। একে গ্রীষ্মকাল, তার উপর এবছর অতিরিক্ত গরম পড়েছে। কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে সুরেনবাবুর গায়ের রং হলদে মৃত্যু শীতল ও কাঠ কারষ্ট হয়ে গেলেও একটুও পচেনি বা ফুলে ওঠেনি। অবশেষে অনন্তবাবু চোখ খুলে বললেন, এই যে আপনারা এসেছেন, হৈম বড়ই ব্যস্ত হয়ে উঠেছে। তাহলে সুরেনকে আরেকবার জাগানোর চেষ্টা করে দেখি। আমরা নীরবে ঘাড় নেড়ে সায় দিলুম, যদিও আমার বুকের ভিতরটা কাঁপুনি দিয়ে উঠল। মৃতদেহের উপরে খানিকক্ষণ হস্তচালনা করে অনন্তবাবু আবারও ডাকলেন, সুরেন, ও সুরেন, সুরেন। প্রায় 10-12 বার নাম ধরে ডাকার পর মৃতদেহের আড়ষ্ট হা করা মুখের ভিতরে জিভখানা হয়ে উঠল আবারও সেই ভয়াবহ রূপে চঞ্চল। ঠিক তখনই হৈমবতী স্বামীর বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে ক্রন্দন স্বরে বলে উঠলেন, ওগো, তাহলে তুমি সত্যি বেঁচে আছো? অনন্তবাবু বললেন, কথা কও সুরেন, কথা কও। আবারও শোনা গেল সেই বর্ণাতীত ভয়ঙ্কর কণ্ঠস্বর, যা আসছে বাড়ির বাইরের পৃথিবীর অতল পাহাড়ের ভিতর থেকে। আবার কেন ডাকাডাকি? বলছি তো আমি বেঁচে নেই। হৈমবতী বললেন, এই তো তুমি বেঁচে আছো, এই তো তুমি কথা কইছো। একবার চোখ মেলে তাকিয়ে দেখো, আমরা সবাই এসেছি। অনন্তবাবু বললেন, হৈম, স্থির হও, শান্ত হও। সুরেন এখন আমার কথা ছাড়া কারোর কথার জবাব দেবে না। সুরেন, হৈম তোমাকে ডাকছে। ডেকে লাভ নেই, আমার মৃত্যু হয়েছে। তোমার যদি মৃত্যু হয়ে থাকে তবে কথা কইছো কেমন করে? আমি এখন আমার মৃতদেহের ভিতর বন্দি হয়ে আছি। বন্দি? কেন? তুমি যেতে দিচ্ছ না বলে। অনন্তবাবু এতক্ষণে সমানে হস্তচালনা করেছিলেন। এই ব্যাপারে তিনি তার সমস্ত ইচ্ছাশক্তিকে প্রবলভাবে নিযুক্ত করেছেন, সেটা বোঝাই যায় তার চেহারা দেখে। তার কপালের উপরের শিরাগুলো, কণ্ঠের উপরে মাংসপেশিগুলো দ্বিগুণ ফুলে এবং মুখের রং রাঙা টকটকে হয়ে উঠেছে। হঠাৎ অনন্তবাবু হস্তচালনা বন্ধ করে খানিকক্ষণ নীরবে অত্যন্ত হাঁপাতে লাগলেন। তারপর ফিরে বললেন, হৈম, আর কেন? তোমার জন্যই তো কদিন সুরেনকে যোগনিদ্রায় আচ্ছন্ন করে রেখেছি। এবার ওর ঘুম ভাঙাই, ওর আত্মাকে মুক্তি দিই। তোমরা মৃতদেহের সৎকারের ব্যবস্থা করো। তখন হৈমবতী তীব্র স্বরে চেঁচিয়ে কেঁদে উঠলেন। তারপর মাটির উপরে আছড়ে পড়ে বললেন,
অনন্তবাবু, অনন্তবাবু আমাকে দয়া করুন। উনি এই অবস্থাতেও থাকলে আমার সুখ। মনে করব আমি বিধবা নই। অনন্ত বাবুর মুখে ফুটে উঠল একই সঙ্গে ব্যথা, দয়া ও মমতার ভাব। অল্পক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, বেশ মা, তাই হোক। আর কিছুদিন এইভাবে থাক। তুমি নিজের মনকে দৃঢ় করো, শান্ত হও, সংযত হও। তারপর আমরা যা করবার করব। মনে রেখো মা, আমি হচ্ছে একজন তুচ্ছ মানুষ। মৃত্যু হচ্ছে ভগবানের ইচ্ছা। তাকে বাধা দেবার চেষ্টা করলে আমারও সর্বনাশ হবে, আমিও বাঁচব না। অনন্তবাবু উঠে দাঁড়ালেন। এতক্ষণ আমরা ছিলুম দুঃস্বপ্নে অভিভূতের মতো অসাড় হয়ে। অনন্তবাবুর উঠে দাঁড়াতেই সাড় হলো আমাদের। আমারও অস্বস্তি হচ্ছে, এখন যেন বাইরে বেরুতে পারলেই বাঁচি। অনন্তবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, হ্যাঁ, আমারও ওই ইচ্ছা। চলুন আমরা বাড়ির বাইরে যাই। তারপর কেটে গেছে 2 মাস। সুরেনবাবুর দেহ এখনো পড়ে আছে বৈঠকখানার সেই তক্তাপোষে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, তাতে এখনো পচন ধরেনি। ইতিমধ্যে এই অদ্ভুত খবর শুনে দলে দলে বাইরের লোক এবং খবরের কাগজের সংবাদদাতারা সুরেনবাবুর বাড়িতে আনাগোনা শুরু করে দিয়েছিল। পরে অবশ্য অনন্তবাবু এসবে বাধা দিলেও খবরটা রটে গিয়েছিল দিকে দিকে। চারিদিকে বিষম উত্তেজনার সৃষ্টি হয়েছিল। কেবল বাঙালি নয়, ইংরেজ এবং আরও নানান জাতীয় লোক কৌতূহল হয়ে আবেদন জানাচ্ছিল সুরেনবাবুর দেহ পরিদর্শনের জন্যে, এবং আবেদনকারীদের মধ্যে ছিল বহু বিখ্যাত নাম। এরপর আবারও একদিন অনন্তবাবু জরুরি দরকারে আমাকে এবং ডক্টর পি ঘোষকে সুরেনবাবুর বাড়িতে ডাকলেন। সুরেনবাবুর বাড়ির কাছে পৌঁছাতেই আমরা বাইরে থেকেই শুনতে পেলাম কান্নার আওয়াজ। বাড়ির ভিতরে ঢুকতেই দেখা গেল অনন্তবাবু ঘরময় ঘুরে বেড়াচ্ছেন, এবং তার ভাবভঙ্গিতে এটা স্পষ্ট যে তিনি ভীষণ ক্রুদ্ধ এবং বিরক্ত। কান্না শুনছেন? হ্যাঁ, সে তো শুনতে পাচ্ছি, কিন্তু ব্যাপারটা কি বলুন তো? আজ সুরেনে যোগনিদ্রা ভাঙব, তাই ওই কান্না। হৈমবতীর ইচ্ছা সুরেনের দেহ এইভাবেই থাকুক, কিন্তু তাও কি সম্ভব? আমি বেশ বুঝতে পারছি আমার নিজের স্বাস্থ্য দিনে দিনে ভেঙে পড়ছে। এরম অস্বাভাবিক উত্তেজনা আর কতদিন সহ্য করব? প্রবল ইচ্ছা শক্তিরও একটা সীমা থাকে। তার মানে আপনি এই জন্যেই আমাদের ডেকেছেন? আপনাকেও আর ডাক্তার ঘোষকেও। তারপর একটা কথা কি জানেন, নিজেকেও বড্ড অপরাধী বলে মনে হচ্ছে। কিন্তু কেন, একটু খুলে বলবেন? বোধহয় প্রকৃতির আইন ভঙ্গ করেছি। ভগবান সুরেনের আত্মাকে যে অদৃশ্য পথে নিয়ে যেতে চান, আমি হয়েছি তার বাধার মতো। এ এক মস্ত বড় অপরাধ। এই জন্য হয়তো আমাকে শাস্তিও ভোগ করতে হবে। হয়তো এক প্রাণহীন কুৎসিত দেহের কারাগারে বন্দী হয়ে সুরেনের আত্মাও অত্যন্ত কষ্ট ভোগ করছে। না, আর নয়। আমি দৃঢ় প্রতিজ্ঞা করেছি, এই ব্যাপারের ওপরে আজকেই যবনিকা ফেলে দেবো। কারোর মিনতি, কারোর অশ্রু আর আমাকে বাধা দিতে পারবে না। গোড়া থেকে যখন সঙ্গে আছেন, তখন শেষ দৃশ্যটাও দেখুন। শেষ পর্যন্ত হৈমবতীকে সম্মতি দিতে হলো। অনন্তবাবু অনেক চেষ্টার পর তাকে বুঝিয়ে দিয়েছেন যে এই মৃতদেহের মধ্যে সুরেনবাবুর আত্মা বন্দী হয়ে আছে অভিশপ্তের মতো। দেহ থেকে বেরোতে না পারলে আত্মার গতি হবে না। অনন্তবাবু দেহের পাশে বসে আবারও হস্তচালনা করতে লাগলেন এবং বললেন, সুরেন, ও সুরেন, সুরেন। আমরা রোমাঞ্চিত দেহে, বিস্ফারিত চোখে, রুদ্ধশ্বাসে দেহের দিকে তাকিয়ে রইলাম। 7-8 মিনিট কেটে গেল। দেহ নিঃসাড়, নিস্পন্দ। অনন্তবাবুর কপাল থেকে দরদর করে ঘাম ঝরতে লাগলো। সুরেন, সুরেন, জাগো, ছাড়া দাও, আমি ডাকছি সুরেন। আরও 7-8 মিনিট কাটল। অনন্তবাবু উদ্বিগ্ন কণ্ঠে বললেন, তবে কি আমি ব্যর্থ হব? সুরেনের আত্মা কি এখানে নেই? না না না, তা তো হতেই পারে না। যোগনিদ্রার প্রভাব না থাকলে দেহের অবস্থা যে অন্যরকম হতো। সুরেন, সুরেন জাগো, তোমার যোগনিদ্রা ভঙ্গ হোক।
এইবারে উন্মুক্ত দন্তকণ্টকিত মুখ বিবরের মধ্যে জ্যান্ত হয়ে ছটফট করতে লাগলো সুরেন বাবুর জিভখানা। সুরেন? উত্তরে শোনা গেল এক ভীষণ ও তীক্ষ্ণ আর্তধ্বনি। সে আর্তনাদ ভাষায় বর্ণনা করা যায় না। মানুষের কান কোনো দিনও শোনেনি তেমন আর্তনাদ। ছেলেমেয়েরা ঘর ছেড়ে পালিয়ে গেল। হৈমবতী প্রায় মূর্ছিত হয়ে পড়লেন। আমাদের অবস্থা শোচনীয় হয়ে উঠেছিল। শান্ত হব, তোমরা জানো না এ দেহের নরকে কি ভীষণ যন্ত্রণা। সেদিন কাঁদছি আর চটপট করছি, মৃত্যুর পরেও কি কি শান্তি। আর কেন? আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। সুরেন, শান্ত হও ভাই, শান্ত হও। আজকের স্বর যেন আরো বিকট, আরো ভয়াল। অবশেষে অনন্তবাবু বললেন, তোমাকে মুক্তি দিল। সুরেন, ভেঙে যাক তোমার যোগনিদ্রা। পর মুহূর্তে একটা অদ্ভুত শব্দ হলো। সঙ্গে সঙ্গে আচ্ছন্নের মতো দেখলাম তক্তাপোষের উপরে পড়ে রয়েছে সুরেন বাবুর দেহের বদলে একটা নরকঙ্কাল। আমরা সভয়ে প্রাণপণে দৌড়ে বাইরে পালিয়ে এলাম। আমাদের আজকের গল্প আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে কি করতে হয় আপনারা সবাই জানেন। এরপর কি বিষয়ে গল্প শুনতে চান সেটা কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের গল্পে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন কাহিনী।